হ্যালো দোস্তরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দোস্ত স্কুল। আর গাইজ, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসি থেকে প্রকাশিত যে বুলেটিন, সেই বুলেটিনে মেজর মেজর পরীক্ষাগুলোর যে সকল টেন্টেটিভ ডেট জানানো হয়েছে, তো সেই ডেটগুলো নিয়ে। তো গাইজ, ভিডিওটাকে শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন আমাদেরকে পৌঁছে দেবে সেই সকল ক্যান্ডিডেটসদের কাছে যারা নিজেদের প্রিপারেশন সবে মাত্র শুরু করেছে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাগুলির জন্য। তো গাইজ, যে বুলেটিনটা পিএসসির ওয়েবসাইটে পাবলিশ হয়েছে সেই বুলেটিনটা কিন্তু আমার হাতে রয়েছে, আমি অলরেডি এটা প্রিন্ট আউট করে রেখেছি। তো এখানে আমি জাস্ট পয়েন্টগুলোকে মেনশন করছি, আমি বেশি এখানে কি বলবো এটাকে ব্রিফ করছি না। তো প্রথমে দেখো দেওয়া রয়েছে ওয়াই দিস বুলেটিন, কেন এই বুলেটিনটাকে পাবলিশ করা হয়েছে। এটা এই জন্যে কারণ আমরা SMS এর থ্রু, হোয়াটসঅ্যাপের থ্রু কল করে জানতে চাই, মানে ডাব্লিউবিপিএসসি অফিসে, যে কবে রেজাল্ট বেরোবে, কবে ইন্টারভিউ হবে। তো এই যাবতীয় বিষয়টা যাতে ওদের কাছে এইভাবে না জেনে ওরা ডিরেক্ট এই এক্সামিনেশন রিলেটেড যে কোয়ারিজগুলো সেগুলো যেন একটা কনসাইজ, একটা কি বলবো, একটা ম্যানারে তোমাদেরকে দিতে পারে, তার জন্য এই বুলেটিনটাকে পাবলিশ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। তারপরে কি আছে দেখো, রেজাল্ট অফ ক্লার্কশিপ পার্ট 2 অ্যান্ড আইসিডি সুপারভাইজার এক্সাম, যেটা কিন্তু এখনো 2 মাস পরে দেবে, 2 মাসের মধ্যেও দিতে পারে, বাট 2 মাস পরে দেওয়ার চান্সেস সব থেকে বেশি, কারণ এখানে বলে দিয়েছে যে খুবই লিটিল পসিবিলিটি আছে যে 2 মাসের মধ্যে দেবে। তারপরে কি আছে গাইজ দেখো, ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্টটা কি জিনিস? ওয়েটিং লিস্টটা খুবই সিম্পল। ওয়েটিং লিস্টটা হলো যারা দেখা হলো যে কেউ জয়নিং করলো না, ঠিক আছে, আফটার রিক্রুটমেন্ট সব কমপ্লিট, ডিপার্টমেন্টের থেকে জয়নিং লেটার সবার বাড়ি চলে গেছে। তো ধরো কোনো ক্যান্ডিডেট বা কোনো অ্যাসপিরেন্ট জয়নিং করলো না, তখন কি হবে, ওই যে যে ডিপার্টমেন্টে তার জয়নিং করার কথা ছিল সেই ডিপার্টমেন্ট একটা ক্যান্সেলেশন নোটিশ পাঠাবে হচ্ছে তোমার ডাব্লিউবিপিএসসি অফিসে। তারপরে ডাব্লিউবিপিএসসি অফিস থেকে আলাদাভাবে একটা ওয়েটিং লিস্ট পাবলিশ হবে নন জয়নিং যে ক্যান্ডিডেট আছে বা যে ভ্যাকান্সিটা আছে সেই জায়গাটাকে নতুন ক্যান্ডিডেট দ্বারা ফিল করার জন্য। এবং নতুন ক্যান্ডিডেট কারা? যারা কি আছে, যাদেরকে কল করা হয়নি, মানে যারা রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট করেছে বাট কাট অফের জন্য হয়তো তারা যায়নি, তো তাদের নামটা আসেনি, তো সেরকম ভাবে তাদেরকে ডাকা হবে ওয়েটিং লিস্টের হিসাবে। তো এটা পুরোটাই মানে যে ডিপার্টমেন্টের থেকে নোটিশটা যাবে পিএসসিতে তার উপরে, প্লাস পিএসসি যে বলেছে যে আলাদাভাবে ওয়েবসাইটে নোটিশ হিসাবে পাবলিশ করে দেবে। এটাই হচ্ছে ওয়েটিং লিস্টের ফান্ডা, আমি বেশি ডিপে যাচ্ছি না। তারপরে কি রয়েছে গাইজ দেখো, তারপরে রয়েছে রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন। মানে অনেকে বলে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য ইডব্লিউএস ক্যাটাগরির জন্য প্রতিটা রিক্রুটমেন্ট আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনটা হোক। তো পিএসসি এখানে ক্লারিফিকেশন দিয়েছে যে এটা পিএসসির হাতে না, এটা ডিপার্টমেন্টের হাতে। যে ডিপার্টমেন্টে এই পরীক্ষাটা নিচ্ছে, মানে সরি, যে ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রিলিজ হয়েছে, তো সেই ডিপার্টমেন্টের হাতে সেটা কিভাবে তারা মানে কিভাবে তার ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনটা হবে ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য বা অন্যান্য ক্যাটাগরিদের জন্য, সেটা হচ্ছে 100 পয়েন্ট রোস্টার মেথড, যেখানে 100টা, এটা একটা মেথড। এটা কি জিনিস, এটা হচ্ছে 100টা ধরো পোস্ট আছে, 100টা পোস্টে ধরো 1 নম্বর পোস্টে এসসি ক্যাটাগরিদের জন্য রিজার্ভ, 2 নম্বরে ইউআরদের জন্য রিজার্ভ। তো এরকম প্রতিটা পোস্ট অনুযায়ী রিজার্ভেশনটাকে উল্লেখ করা আছে। তো 100 পয়েন্ট রোস্টার মেথড এটা একটা। তো এখানে ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য ওইটাই মেনশন করা আছে যে এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি এটা সেই ডিপার্টমেন্টের উপরে। তারপর হচ্ছে নোটিফিকেশন অফ ফ্রেশ ভ্যাকান্সিস। তো এই যে ফ্রেশ ভ্যাকান্সিস, এটাও সেই সেম ব্যাপার, যে এটা ডাব্লিউবিপিএসসির হাতে না যে তারা ইচ্ছা করলে নতুন ভ্যাকান্সি বের করতে পারে না। এটা ডিপেন্ড করে হচ্ছে যে ডিপার্টমেন্টের দরকার, মানে যে ডিপার্টমেন্টের এমপ্লয়ি দরকার সেই ডিপার্টমেন্টের উপরে। ধরো ফুডের এমপ্লয়ি দরকার, তখন ফুড কি করবে, ডাব্লিউবিপিএসসি কে বলবে যে আমার 100 জন দরকার, তখন ডাব্লিউবিপিএসসি এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে ওই ক্যান্ডিডেটস গুলোকে বা ওই এমপ্লয়িগুলোকে দেবে। তো এটা হচ্ছে ফান্ডা। তো এটা ডাব্লিউবিপিএসসির হাতে নয়, এটা হচ্ছে পার্টিকুলার কনসার্ন ডিপার্টমেন্টের হাতে। তারপরে কি আছে গাইস দেখো, পাবলিকেশন অফ টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন। তো আমি এটা পুরোটাই পড়ছি। Requests are often received from job aspirants for publication of tentative schedules of forthcoming examination and interviews to help them in their preparation. মানে কি, অনেক সময় রিকোয়েস্ট যায় ডাব্লিউবিপিএসসিতে যে এই পরীক্ষাটা কবে হবে, ওই পরীক্ষাটা কবে হবে, আগামী পরীক্ষার ডেট কবে। তো পার্টিকুলার ডেট নিয়ে, মানে ডেট জানার জন্য কিন্তু ডাব্লিউবিপিএসসির কাছে বিভিন্ন কোয়ারিজ যায়। তো সেটা কেন যায়, কারণ যারা এক্সপিরিয়েন্স আছে, জব এক্সপিরিয়েন্স আছে তোমার আমার মতন, তো তাদেরকে মানে তাদের একটা প্রচুর হেল্প হয়, কারণ যখনই আমরা কোনো ডেট জানি তখন আমরা সেই ডেটের উপর ডিপেন্ড করে কিন্তু প্রিপারেশন নিতে পারি এবং একটা ভালো প্রিপারেশন হয়, একটু প্রেশারও থাকে নিজেদের উপরে, তো তার জন্য। তো এখানে তারপরে কি বলেছে গাইজ দেখো, WBPSC intends to do so and had been publishing such tentative calendars some time back, but the initiative had to be abandoned owing to the uncertainties
অ্যারাইজিং আউট অফ কোভিড-19 প্যান্ডেমিক। এটা আগেও ডাব্লিউপিএসসি করেছে, বাট রিসেন্টলি কি হয়েছে, প্যান্ডেমিকের জন্য এই যে সিস্টেমটা টেন্টেটিভ ক্যালেন্ডার পাবলিশ করার, এটা সম্ভব হয়নি বা একটু বন্ধ ছিল। তো সেটা কিসের জন্য, কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। তো তারপরে প্যারাতে কি আছে গাইজ, দেখো, ডাব্লিউবিপিএসসি ইউজেস মেনি গভর্নমেন্ট প্রেমিসিস স্প্রেড অল ওভার দ্য স্টেট ফর কন্ডাক্ট অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড it is very difficult to organize such mammoth events without the active support of cooperation of the district administrative machinery। তার মানে কি, এই যে ডাব্লিউবিএসসি ধরো একটা পরীক্ষা কন্ডাক্ট করাবে, এটা কোথায় করাবে, কোনো ডিস্ট্রিক্টে করাবে। এবার সেই ডিস্ট্রিক্টে করাতে গেলে কি কি লাগবে, স্কুল লাগবে, সেখানকার ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য পুলিশ লাগবে। তো এই যাবতীয় জিনিসটা কার হাতে থাকে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের হাতে থাকে। এবার এত বড় একটা ইভেন্ট কন্ডাক্ট করাতে গেলে এই সকল বিষয়গুলো তার মধ্যে জড়িয়ে থাকে। তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিটা জড়িয়ে থাকে, মানে পিএসসির কথায়। তো ইট ইজ দেয়ারফর ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট দ্য ডেটস ফর ফোর্থকামিং এক্সামিনেশন প্রিসাইসলি আনলেস দ্য রেস্ট্রিকশন অন congregation of more than 50% is withdrawn by the government। মানে কি, আপাতত কি রেস্ট্রিকশন রয়েছে, 50 জনের বেশি কিন্তু কোনো জায়গায় গ্যাদারিং করা যাচ্ছে না। তো এরকম বড় লেভেলের যদি এক্সামিনেশন এই সময়ের মধ্যে কন্ডাক্ট করাতে হয়, তাহলে সেটা সম্ভব না, কারণ সেখানে গ্যাদারিং করাতেই হবে। তো তার জন্যে কিন্তু এই যে একটা প্রিসাইসলি একটা ডেট বলে দেওয়া, সেটা কিন্তু ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে সম্ভব হচ্ছে না। তারপরে কি বলেছে গাইজ, দেখো, অ্যান্ড দ্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ইজ নর্মালাইজড। তার মানে কি, যতদিন না এই যে রেস্ট্রিকশনটা উঠছে, যতদিন না পাবলিক ট্রান্সপোর্টটা ঠিক হচ্ছে, কারণ পাবলিক ট্রান্সপোর্টই যদি ঠিক না, ট্রেনই যদি না চলে, আমরা পরীক্ষা দিতে যেতে পারবো? একদমই না। তো এই জিনিসগুলো যতদিন না ঠিক হচ্ছে, ততদিন কিন্তু প্রিসাইজ একটা ডেট বলা সম্ভব হচ্ছে না। The following tentative dates have however been fixed for the major examinations on the presumption that all restriction would be withdrawn ফ্রম জুলাই 2021। তো গাইস দেখো, এখানে কি বলেছে, এখানে বলেছে যে জুলাই 2021, মানে এই নেক্সট জুলাই মাসের পরে যদি এই এত রেস্ট্রিকশনস গুলো যদি উঠে যায়, তাহলে এই যে ফলোয়িং ডেটস গুলো দেওয়া রয়েছে, তো এই ডেটস অনুযায়ী পরীক্ষা হওয়ার চান্স রয়েছে মেজর এক্সামিনেশনস গুলোর। এবার কি কি এক্সামিনেশনস আছে এবং তার কি কি ডেটস আছে, মানে পরীক্ষার, সেগুলো আমরা একটু দেখে নিই। তো গাইস দেখো, প্রথমে রয়েছে এক্সামিনেশনস। তো গাইস দেখো, এখানে দুটো কলম দেওয়া রয়েছে, একটা হচ্ছে এক্সামিনেশন, এই পাশে রয়েছে ডেট। আর এখানে নেক্সট প্যারাতে রয়েছে, দেখো, ফলোয়িং ইজ দ্য টেন্টেটিভ লিস্ট অফ দ্য ফোর্থকামিং ইন্টারভিউ। তো দিস উপরের যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সামিনেশনস, রিটেন এক্সামিনেশনস, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট। তো দুটো আলাদা আলাদা তোমার কি বলবো, দুটো আলাদা আলাদা চার্ট দেওয়া রয়েছে। তো প্রথম চার্টে কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। প্রথমে যেটা সিরিয়াল নাম্বার 1, সেটাতে রয়েছে ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি, অ্যাডভার্টিজমেন্ট নম্বর 8/2020, এর পরীক্ষা হবে 25 জুলাই 2021। তারপরে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, অ্যাডভার্টিজমেন্ট নম্বর 2/2020, এর পরীক্ষা হবে 25 জুলাই 2021, মানে একই ডেটে দুটো পরীক্ষা। তারপরে WBA&AS এর প্রিলি হবে 7 আগস্ট 2021, যেটার অ্যাডভার্টিজমেন্ট নম্বর হচ্ছে 17/2020। তারপরে রয়েছে গাইস দেখো, WBCS এক্সিকিউটিভ প্রিলিম, যেটা 2021-এর, কবে হবে, 22 আগস্ট 2021, আর এর অ্যাডভার্টিজমেন্ট নম্বর হচ্ছে 18/2020। আর তারপরে হচ্ছে WBCS এক্সিকিউটিভ মেন্স, যেটা সেম না, যেটা হচ্ছে আগেরটার, সেটা হচ্ছে যার অ্যাডভার্টিজমেন্ট নম্বর হচ্ছে 22/2019, সেই পরীক্ষাটা হবে মেন্স পরীক্ষা। দেখো গাইস, WBCS প্রিলি 2021, যেটার অ্যাডভার্টিজমেন্ট নম্বর 18/2020, সেটা হবে 22 আগস্ট 2021। আর WBCS এক্সিকিউটিভ মেন্স 2020, অ্যাডভার্টিজমেন্ট নম্বর 22/2019, যার প্রিলি অলরেডি হয়ে গেছে, তার মেন্স হবে হচ্ছে 27, 28, 29, 31 আগস্টে। 27, 28, 29, 31 আগস্টে টোটাল 4টে দিনে পরীক্ষা হবে। তো গাইজ, এটা হচ্ছে রিটেন এক্সামিনেশন কবে কবে হবে। তারপরে হচ্ছে দেখো গাইজ, ইন্টারভিউ কবে কবে হবে। তো ইন্টারভিউ লিস্টে কি কি দেওয়া রয়েছে দেখো। তো গাইজ দেখো, প্রথমে কি দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, অ্যাডভার্টিজমেন্ট নম্বর 4/1/2020, টেন্টেটিভ ডেট 28 জুন থেকে 9 জুলাই 2021। তো হর্টিকালচারের মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর ইন্টারভিউ হবে 28 জুন থেকে 9 জুলাই 2021। তারপরে রয়েছে ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, যার অ্যাডভার্টিজমেন্ট নম্বর 23/2018, তার পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে 5 জুলাই থেকে 3রা আগস্ট 2021 সালে, মানে নেক্সট 5 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল,
13/2020 হচ্ছে অ্যাডমিসমেন্ট নম্বর। মানে ইন্টারভিউ হবে 15 জুলাই অনওয়ার্ডস। তারপরে WBCS এক্সিকিউটিভ 2019 C&D, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু, কারণ অলরেডি ARBর ইন্টারভিউ হয়ে গেছে, এবার বাকি আছে কি CD। তো 2019-এর WBCS এক্সিকিউটিভ 2019-এর CD গ্রুপের যে ইন্টারভিউ হবে সে ডেট পাবলিশ হয়েছে। তার আগে আমরা অ্যাডভার্টিজমেন্ট নম্বরটা জেনে রাখি 23/2018, আর ইন্টারভিউ হবে 15 জুলাই অনওয়ার্ডস। তো এই হচ্ছে সিস্টেম। আর গাইজ দেখো, আর যেটা আমাদের লাস্ট বুলেটিনের লাস্ট পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে হেল্পলাইন অফ দ্য কমিশন। ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ বাই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এটা বলতেই হয়। এখানে কি বলেছে দেখো গাইজ, আমরা অনেক সময় মানে কি বলবো ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ওখানকার যারা যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে WPSC ওই ওয়েবসাইটে, সেই নাম্বারে ফোন করতে করতে কেউ হয়তো ফোন তোলে না, বা কেউ ফোন তুলে রুট ব্যবহার করে, বা যেটুকু ইনফরমেশন আমাদের দরকার সেটুকু আমরা তার কাছ থেকে পাই না। তো অনেক ইস্যু থাকে, তো তার জন্যে একটা সেপারেট কল সেন্টার বেসড হেল্পলাইন চালু করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। আর এর মাধ্যমে কি হবে, আমরা একটু বেশি জ্বালাতে পারবো, আমরা একটু বেশি ইনফরমেশন নিতে পারবো যে স্যার কখন রেজাল্ট দেবে, কখন কি হবে, যাবতীয় ইনফরমেশনগুলো আমরা এই হেল্পলাইনের মাধ্যমে নিতে পারবো। তো এখানে তার জন্য লিখেছে গাইজ দেখো, উই আর দেয়ার ফর, উই আর মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, উই আর দেয়ার ফর contemplating introduction of a call center based helpline that would operate during office hours on all working days as soon as possible। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ইন্ট্রোডিউস করা হবে। তারপরে গাইজ দেখো, নন ক্রিমি লেয়ারদের জন্য একটা আলাদা পয়েন্ট দেওয়া রয়েছে, OBC নন ক্রিমি লেয়ার বা NCL, মানে যাদের যে 3 বছরের যে এক্সটেনশনটা হয়, যেটা 3 বছরের যে ছাড়টা, তো তার উপরে এবার মানে বলছে ইন্টারভিউতে যদি কেউ NCL সার্টিফিকেট জমা না দাও বা ওখানে যদি প্রোভাইড করতে না পারো, তারা একটা সেলফ ডিক্লারেশন আছে, সেলফ ডিক্লারেশনটাকে ফিল করে প্রোভাইড করতে পারো, তারপরে তোমাকে আলাদাভাবে পরে তুলে মানে পরে সার্টিফিকেটটাকে তুলে জমা দিতে হবে, এটাই বলা হয়েছে। তো গাইজ আজকে ছিল এইটুকুই এই বুলেটিনটাতে। আশা করি আমি মোটামুটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো গাইজ আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে গাইজ টাটা, আর বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এক্সামসগুলোর জন্য।